চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজ আমরা নাম্বার সিস্টেমের বেসিক থেকে শুরু করব। সব চাকরির পরীক্ষাতেই এখান থেকে কিছু না কিছু প্রশ্ন থাকেই। যারা নতুন প্রথম থেকে শুরু করতে চাও তাদের জন্যই এই A to Z ম্যাথ ক্লাস। চলো আজকের সেশন শুরু করা যাক। নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব কি জিনিস? সংখ্যাকে রিপ্রেজেন্ট করার পদ্ধতিকে বলা হবে নাম্বার সিস্টেম। যেমন আমি যদি বলি 2 লক্ষ, তোমরা এই 2 লক্ষকে কিভাবে লিখবে? 2, দুটো শূন্য, পিছনে 3টে শূন্য। তাহলে আমি দেখলাম যে আমি যখন 2000000 লিখবো তখন এটা আমি বলবো 2 লক্ষ। এই যে কোনো সংখ্যাকে আমি রিপ্রেজেন্ট করছি এইভাবে, একেই বলা হবে নাম্বার সিস্টেম। অর্থাৎ সংখ্যাকে রিপ্রেজেন্ট করার পদ্ধতিকেই আমরা নাম্বার সিস্টেম বলবো। 2 লক্ষকে শুধু এইভাবে না লিখে অন্যভাবেও লেখা যায়, আরো অনেকভাবে লেখা যায়। সেইটা আমরা টাইপস অফ নাম্বার সিস্টেমে দেখব। টাইপস অফ নাম্বার সিস্টেম অর্থাৎ নাম্বার সিস্টেম বা সংখ্যাকে কত রকম ভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটাই হচ্ছে টাইপস অফ নাম্বার সিস্টেম। টাইপস অফ নাম্বার সিস্টেম আমরা দেখছি যে চারটে ভাবে আমরা নাম্বার সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ কোনো সংখ্যাকে আমরা 4 প্রকারে রিপ্রেজেন্ট করতে পারি। প্রথমটা বাইনারি নাম্বার সিস্টেম, দ্বিতীয় অক্টাল নাম্বার সিস্টেম, তৃতীয় ডেসিমাল নাম্বার সিস্টেম এবং চতুর্থ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। বাইনারি, এখানে বাই আছে, তার মানে হচ্ছে 2। অর্থাৎ কোনো সংখ্যাকে দুটো ডিজিট দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করি তাকে বলা হবে বাইনারি নাম্বার সিস্টেম। কিন্তু ওই দুটো ডিজিট কি হবে? 0 এবং 1। এই দুটো ডিজিট দিয়ে যখন কোনো সংখ্যাকে আমি রিপ্রেজেন্ট করব তাকে আমরা বাইনারি সিস্টেম বলবো, বাইনারি নাম্বার সিস্টেম। এই বাইনারি নাম্বার সিস্টেমে যেহেতু দুটো সংখ্যা দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি তাই এর বেস হবে 2। যেমন কোনো একটা সংখ্যা আছে, মনে করো এইটা, আমি যখন এই ব্র্যাকেটের পরে নিচে এখানে 2 লিখব তখন বুঝবো এই সংখ্যাটা বাইনারি সিস্টেম, কেন এখানে বেস 2 আছে। বোঝা যাচ্ছে? এবারে দেখো এখানে আছে অক্টাল নাম্বার সিস্টেম। অক্টা মিন্স 8, অর্থাৎ যে সংখ্যাগুলোর 8টা ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেই সংখ্যাগুলোকে অক্টাল নাম্বার বলা হবে। সেই 8টা ডিজিট কি কি? 0 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টা ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করা হবে যে সংখ্যাকে তাকে আমরা অক্টাল নাম্বার সিস্টেম বলবো, সেই পদ্ধতিটাকে। দেখো এখানে যেহেতু 8টা সংখ্যা তাই এর বেস হবে 8। কোনো সংখ্যা, মনে করো এইটা, আমি যখন বেস 8 লিখছি এখানে যদি 8 থাকে তাহলে আমি বলবো এটা অক্টাল নাম্বার সিস্টেমে রিপ্রেজেন্ট করা হয়েছে। বোঝা যাচ্ছে? সংখ্যাকে রিপ্রেজেন্ট করার পদ্ধতি কিন্তু নাম্বার সিস্টেম। আমরা সংখ্যাকে কি ভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটাই পড়ছি। আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি কোনো সংখ্যাকে। এবার ডেসিমাল নাম্বার সিস্টেম কি জিনিস? ডেসিমাল অর্থাৎ বেস ফিগার হবে 10 এবং এই ক্ষেত্রে যে ডিজিট গুলো কাজ করবে সেগুলো হবে 0 থেকে 8, 9 পর্যন্ত। দেখো এই 10টা ডিজিট দিয়ে যে সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হবে তাকে আমরা ডেসিবেল নাম্বার সিস্টেম বলবো। এইটাকে সাধারণত এইভাবে লেখা হবে, এখানে বেসের মধ্যে 10 থাকবে। বোঝা গেছে? এবং এই ডিজিট গুলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হবে। আর একটা আছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, অর্থাৎ যেসব সংখ্যাগুলোকে 0, 1, 2, 3 ইত্যাদি করে 9 পর্যন্ত এবং A, B, C, D, E, F পর্যন্ত এই 16টা সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, সেই সমস্ত সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা বলা হবে। সেক্ষেত্রে হেক্সা বলতে আমরা 16 বুঝবো। তাহলে এখানে এই 16টা ডিজিট দিয়ে যখন কোনো সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হবে সেই পদ্ধতিটাকে আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বলে থাকবো। কোনো একটা সংখ্যা, সেটা মনে করো এরকম, আমি যদি বেসের মধ্যে 16 লিখি তাহলে বলবো এটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে করা হয়েছে। এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, এই যে 11 এখানে সবসময় দেখছো ভিতরে 11 আছে, তার মানে এই সংখ্যাগুলো সব সমান না, এগুলো সবই আলাদা আলাদা সংখ্যা। যদি আমি বলি যে এই সংখ্যাটা, অর্থাৎ এরকম লিখে যদি আমি বেস 2 লিখি এর মান কত হবে? এর সংখ্যাগত মান হবে 3।
যদি এইটা লিখে বেসের মধ্যে 8 লিখি অর্থাৎ অক্টাল নাম্বার সিস্টেমে আমি রিপ্রেজেন্ট করি তাহলে এই সংখ্যাটা হবে 9। একই রকম ভাবে এই সংখ্যাটা যার বেস 10 যাকে কিনা আমি ডেসিমাল নাম্বার সিস্টেমে রিপ্রেজেন্ট করছি সেক্ষেত্রে এই সংখ্যাটা হবে 11 এবং এই সংখ্যাটা হবে 17। বোঝা গেছে? এগুলো তোমরা এখন তোমাদের বোঝার ততটা দরকার নেই, সিলেবাস অনুযায়ী আমাদের এগুলো থাকবে না, কিন্তু আমি জাস্ট বলতে চাইছি যে এইগুলো সব আলাদা আলাদা সংখ্যা এবং সংখ্যাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করছি বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার, ডেসিমাল নাম্বার এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম দিয়ে। আমাদের চাকরি পরীক্ষায় এক এক সময় বাইনারি নাম্বার থেকে ডেসিমাল নাম্বার এবং ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কনভার্সন করাটা কিন্তু প্রশ্নে আসে, সেটা আমরা পরের স্লাইডে দেখছি। কনভার্সন অফ ডেসিমাল নাম্বারস টু বাইনারি নাম্বার অ্যান্ড বাইনারি নাম্বার টু ডেসিমাল নাম্বার। আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম যে যদি বেস 2 হয় তাকে বাইনারি নাম্বার বলা হবে এবং যদি বেস 10 হয় তাহলে তাকে আমরা বলবো ডেসিমাল নাম্বারস। এবার মনে করো তোমাকে বললো একটা সংখ্যা দেওয়া হলো 21, এই 21কে বললো বাইনারি নাম্বারে কনভার্ট করো 21কে। দেখো 21 যখন দেওয়া আছে এখানে এই বেস কিছু বলা নেই, শুধু 21 বলা আছে, তখন আমরা ধরে নেবো অ্যাকচুয়ালি এটা দেওয়া আছে এইটা, অর্থাৎ এটা ডেসিমেল নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমায় বাইনারি নাম্বারে কনভার্ট করতে হবে। কোনো সংখ্যাকে বাইনারি নাম্বারে কনভার্ট যদি করতে চাই সেই সংখ্যাটাকে আমরা লিখে নেব। সেই সংখ্যা লেখার পরে আমরা এরকম স্লট করে নেব। এবার যেহেতু বাইনারি নাম্বারে কনভার্ট করছি, আমরা জানি বাইনারি নাম্বারের বেস হচ্ছে 2, এই 2 দিয়ে আমরা এই ডেসিমেল নাম্বারটাকে ভাগ করব। 2 দিয়ে যদি 21কে ভাগ করি, আমি এখানে ভাগ ফলটা লিখবো, আমি এখানে ফল লিখছি, অর্থাৎ এই সি দিয়ে আমি ভাগ ফল লিখবো আর এই দিকে আমি ভাগ শেষ লিখব, এই বরাবর আমি ভাগ শেষ লিখব। তাহলে 2 দিয়ে যখন 21কে ভাগ করব আমি বলবো 10 দুগুণে 20, এটা ভাগফল, ভাগশেষ থাকছে 1, সেটা এখানে লিখব। আবার এই যে 10 এলো তাকে আবার 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে কেন? বেস হচ্ছে 2, যেহেতু আমি বাইনারিতে কনভার্ট করছি। 2 দিয়ে আবার 10কে ভাগ করব, বলবো 5 দুগুণে 10, ভাগশেষ কত? 0, তার কারণ 5 দুগুণে 10 মিলে যাচ্ছে। আবার এখানে 5 আছে, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগফল বলবো 2 দুগুণে 4, ভাগশেষ 1। আমরা কতক্ষণ ভাগ করব? যতক্ষণ 2 দিয়ে ভাগ করা যাচ্ছে ঠিক ততক্ষণ। আবার 2 দিয়ে এটাকে ভাগ করলে আমি বলবো 2 1 2 মিলে যাচ্ছে, ভাগশেষ কত? 0। তাহলে এই যে ডেসিমেল নাম্বার যেটা আছে এটাকে আমি যখন বাইনারি নাম্বারে কনভার্ট করলাম, উত্তরটা কি হবে? উত্তর হবে এখান থেকে স্টার্ট করে এই ডিজিটগুলো, অর্থাৎ এখানে প্রথমে আছে 1 আমি বসাবো, তারপরে আছে 0 বসাবো, তারপরে 1, তারপরে 0 এবং তারপরে আবার 1, অর্থাৎ 10101 এটা হবে 21 এর বাইনারি ফিগার। বোঝা যাচ্ছে? এবারে আমরা যদি বলি যে বাইনারি থেকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করো, কেন আমাদের পরীক্ষাতে নয় ডেসিমেল থেকে বাইনারি, না হলে বাইনারি থেকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে বলে। যদি আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করি সেটা কিভাবে করা হবে? একটা বাইনারি ফিগার দেওয়া আছে 1101 বেস 2, না বললেও বুঝতে পারছো যেহেতু এখানে বেস 2 আছে এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। কি করে করব? এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটাকে আমরা যেরকম আছে সেরকম লিখে যাব, লিখলাম। এবার এই যে বেস যেহেতু 2 আছে, 2 টু দি পাওয়ার 0, খেয়াল রেখো আমি এই দিক থেকে 2 টু দি পাওয়ার 0 বসাবো, তারপরে 2 এর পাওয়ার এক এক করে বাড়িয়ে যাব। এখানে 2 এর পাওয়ার 1 লিখলাম, কেন? 0 পরে 1, বেসটাকে 2 রেখে একের মাথায় এখানে হলো 2, তারপরে এখানে হবে 3, অর্থাৎ এইভাবে পাওয়ারটাকে বাড়িয়ে বাড়িয়ে যাব এবং এই দিক থেকে এই দিকে যাব। বোঝা যাচ্ছে? সংখ্যাটা যেরকম আছে লিখবো, এইখান থেকে 2 টু দি পাওয়ার 0 সবসময় বেস 2 রাখবো, পাওয়ারটাকে 0 1 2 3 করে যাব যতক্ষণ না এই সংখ্যাগুলো শেষ হয়। বোঝা গেছে? এবারে আমরা কি করব? এইটার সঙ্গে এইটাকে গুণ করব, গুণ করার পর যে গুণফলটা আসবে তাদেরকে যোগ করলে যেটা আসবে সেটাই হবে আমাদের উত্তর। দেখো 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, কোন সংখ্যার পাওয়ারে 0 থাকা মানে তার মান হচ্ছে 1। আমি কি করব? এই 1 কে 1 দিয়ে গুণ করে লিখবো 1 1 কে 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2,
2 কে 0 দিয়ে গুণ করলে আমরা পাবো 0, আমি এখানে লিখবো 0। 2 এর স্কোয়ার মানে 4, 4 কে 1 দিয়ে গুণ করলে 4 পাবো, এটা এখানে লিখবো। 2 এর কিউব 8, 8 কে এই 1 দিয়ে গুণ করে আমি লিখবো 8। এই যোগফল হলো 13, তাহলে আমি বলবো এইটার ডেসিমাল ফিগার হচ্ছে 13, অর্থাৎ এরম লিখে আমি নিচে 10 দেবো, অর্থাৎ বেসকে 10 লিখবো। তাহলে আমি বলবো এইটার যদি আমি বাইনারি নাম্বারটাকে ডেসিমালে কনভার্ট করি তাহলে উত্তর হবে এইটা। দেখো বাইনারি নাম্বারের লজিক্যাল রিজনিং এ কিছু প্রশ্ন আছে, তার একটা নমুনা দেখে নাও। যেমন এখানে বলেছে যদি ABA সমান 5, AAB সমান 6 হয় তবে ABB এর মান কত? এটা লজিক্যাল রিজনিং এর অন্তর্গত প্রশ্ন। এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এইটা সমান 5 দিয়েছে, এই যে ABA আছে এর মধ্যে দুটো ভ্যারিয়েবল আছে A আর B, এখানেও তাই, এই যে AB আছে এখানেও দুটো ভ্যারিয়েবল A আর B। যদি C থাকতো আমি বলতাম তিনটে ভ্যারিয়েবল আছে A B C, বুঝতে পারছো? এখানে আলাদা আলাদা রাশি আছে A আর B, তাই আমি বলবো দুটো ভ্যারিয়েবল আছে। উত্তর চেয়েছে তাই দুটো ভ্যারিয়েবলস অর্থাৎ A আর B দিয়ে চেয়েছে। যখনই আমি দেখলাম যে দুটো ভ্যারিয়েবলস বলা হয়েছে অর্থাৎ ফিগারটা হচ্ছে 2, তখনই আমার মাথায় স্ট্রাইক করবে যে এইটা বাইনারি ফিগারের অঙ্ক। বুঝে গেছে? যেহেতু দুটো ভ্যারিয়েবলস তাই আমি বলবো এটা বাইনারি নাম্বারের প্রশ্ন, যেখানে আমরা 0 আর 1 এই দুটো ডিজিট দিয়েই সবসময় রিপ্রেজেন্ট করি। বোঝা যাচ্ছে? এবার দেখো এখানে দুটো ডিজিট আছে A আর B, আমি বললাম বাইনারি নাম্বারের ক্ষেত্রে দুটো ডিজিট 0 আর 1 দিয়েই রিপ্রেজেন্ট করা যায়। তার মানে হতে পারে A এর ভ্যালু 1, B এর ভ্যালু 0, অথবা A এর ভ্যালু 0, B এর ভ্যালু 1 আমার জানা নেই। কেন? আমি জানি 1 আর 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে বাইনারি নাম্বারকে। আমি যদি এইটাকে মেনে নিই যে A এর ভ্যালু 1, B এর ভ্যালু 0, তাহলে এই জায়গায় আমি যদি A আর B এর মান বসাই কিরকম আসবে? A এর ভ্যালু 1, B এর ভ্যালু 0, আবার A আছে, A এর ভ্যালু 1। এটা বাইনারি নাম্বার, খেয়াল করো 1 আর 0 দিয়ে যখন আমি এখানটা করে রিপ্রেজেন্ট করে দিলাম তখন এটা বাইনারি নাম্বার, অর্থাৎ এখানে আমি 2 লিখবো। কেন? বেস 2 মানে এটা একটা বাইনারি নাম্বার। কিন্তু এইটা কি? এইটা ডেসিমেল নাম্বার, অর্থাৎ একটা গোটা সংখ্যা আছে তাই এটা ডেসিমেল নাম্বার। আমি দেখব এই যে বাইনারি নাম্বারটা আছে এটাকে আমি যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে 5 আসে কিনা, যেখানে A সমান 1, B সমান 0 ধরেছি। যদি না আসে তাহলে আমি এটা দিয়ে দেখব। বোঝা যাচ্ছে? দেখো আমি কিছুক্ষণ আগেই বলেছি যে এই যে বাইনারি নাম্বার আছে তাকে ডেসিমেলে কনভার্ট করতে গেলে 2 টু দি পাওয়ার 0 এই পাওয়ার দিয়ে শুরু করে আমি এই দিকে যাব, পাওয়ারটা এক এক করে বাড়বে। 2 টু দি পাওয়ার 1 এক বাড়লো পাওয়ার, তারপরে আরো এক বাড়িয়ে দিয়ে আমি এখানে 2 স্কোয়ার করব। এবার এইগুলোকে গুণ করে করে আমি গুণফলগুলোকে যোগ করব। 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সঙ্গে 1 গুণ করলে হবে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 এর সঙ্গে 0 যদি গুণ করি তাহলে হবে 0, 2 এর স্কোয়ার 4, 4 এর সঙ্গে 1 যদি গুণ করি 4 একে 4, অর্থাৎ 4 আর 1 5 আসছে, যেটা এখানে আছে। তার মানে A এর ভ্যালু 1, B এর ভ্যালু 0 হতে পারে। আমি একবার এখানে চেক করে নেবো যে এইটা সমান 6 কিনা। এখানে আছে AAB, A এর ভ্যালু 1, A এর ভ্যালু 1, B এর ভ্যালু 0। এইটা কি? এটা হচ্ছে ডেসিমেল নাম্বার। এই নাম্বারটাকে এটা হচ্ছে বাইনারি নাম্বার, কেন? বেস 2। একে আমি কনভার্ট করে দেখব ডেসিমেল ফিগার 6 আসছে কিনা। কনভার্ট করার প্রসেস কি? এর নিচে আমি 2 টু দি পাওয়ার 0 থেকে স্টার্ট করে পাওয়ারটাকে এইদিকে বাড়িয়ে যাব। তারপরে এইগুলোকে গুণ করব। 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সঙ্গে 0 গুণ করলে 0, 2 টু দি পাওয়ার মানে 2, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, 2 এর স্কোয়ার 4, 4 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে আসছে 4, অর্থাৎ 4 আর 2 6 আসছে, অর্থাৎ এটা মিলছে। তাহলে আমাদের বার করতে হবে ABB এটার মান কত। ABB আমরা দেখলাম A এর মান 1, B এর মান 0, A এর মান 1, B এর মান 0, দু জায়গায় বসিয়ে দিলাম। এটাকে কনভার্ট করব আমরা ডেসিমেলেতে, কেন? এটা বাইনারি ফিগার। ডেসিমেলে কনভার্ট করতে গেলে আমি বলেছি 2 টু দি পাওয়ার 0 থেকে স্টার্ট করব এবং পাওয়ারটাকে বাড়িয়ে যাব এক এক করে। 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সঙ্গে এই 0টাকে গুণ করলে আসবে 0, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 এর সঙ্গে 0 যদি আমি গুণ করি তাহলে আসবে 0, এবং 2 দুগুণে 4, 4 এর সঙ্গে 1 গুণ করলে আসবে 4, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে 4। বোঝা যাচ্ছে? পরের সেগমেন্টে আমরা দেখছি প্রকৃত মান বা ফেস ভ্যালু এবং স্থানীয় মান বা প্লেস ভ্যালু আছে।
কোনো সংখ্যাকে আমরা বলেছি যেভাবে রিপ্রেজেন্ট করব সেটাই নাম্বার সিস্টেম। এক্ষেত্রে প্রকৃত মান বা ফেস ভ্যালু এবং স্থানীয় মান বা প্লেস ভ্যালু বেশ কিছু পরীক্ষায় কিন্তু আসে। যেমন কোনো সংখ্যা মনে করো আমি বললাম 5678 একটা সংখ্যা, এই সংখ্যাটায় আমি বললাম যে 7-এর ফেস ভ্যালু কত, 7-এর ফেস ভ্যালু, অথবা তোমাকে বললাম এখানে যে 5 আছে 5-এর ফেস ভ্যালু কত। মনে রাখবে ফেস ভ্যালু যখন বলবে, যে সংখ্যাটার ফেস ভ্যালু বার করতে বলবে উত্তর হবে সেই সংখ্যাটায়। 7-এর ফেস ভ্যালু 7, 5-এর ফেস ভ্যালু 5, 8-এর ফেস ভ্যালু 8, যে ডিজিটটা বলা থাকবে তার ফেস ভ্যালু সেই ডিজিটটাই হবে, এটা মনে রাখো। বোঝা গেছে? তাহলে আমি বলবো ফেস ভ্যালু বা প্রকৃত মান মানে হচ্ছে যে ডিজিটটা বলবে তার ফেস ভ্যালু হবে সেই ডিজিটটাই। এবারে স্থানীয় মান বা প্লেস ভ্যালু কি জিনিস? দেখো আমরা বলি একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, তাই না? যদি 48 বলি আমি বলি এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। যদি 148 বলি এটাকে বলি শতক স্থানীয় অঙ্ক। এই যে স্থানীয় অঙ্ক স্থানীয় মান থেকে এসছে। কোনো একটা সংখ্যা, যেমন আমি যদি এই সংখ্যাটাকেই বলি 5678, এই সংখ্যাটার ক্ষেত্রে যদি বলি যে 6-এর প্লেস ভ্যালু কত, 6-এর প্লেস ভ্যালু, সেক্ষেত্রে আমি দেখব 6টা কোথায় আছে, দেখলাম এখানে আছে, আমি 6টাকে লিখলাম, তার কারণ 6-এর প্লেস ভ্যালু চেয়েছে। বাদবাকি যে কটা ডিজিট আছে সে কটা শূন্য এর পিছনে বসিয়ে দাও, এটাই হবে 6-এর প্লেস ভ্যালু। যদি বলে 7-এর প্লেস ভ্যালু কত, তোমরা বলবে 7 কোথায় আছে, দেখবো এখানে আছে, আমি 7টাকে লিখবো যেহেতু 7-এর প্লেস ভ্যালু চেয়েছে। লিখে আমি বলবো যে 7-এর পিছনে কটা ডিজিট আছে, তোমরা বলবে একটা, তাই একটা শূন্য দেবো, সেটা হবে 7-এর প্লেস ভ্যালু। একই রকম ভাবে 5-এর প্লেস ভ্যালু কিভাবে বার করব, আমি 5 লিখবো, লিখে আমি দেখছি এর পিছনে 1 2 3টে অঙ্ক আছে, তাই 3টে শূন্য এখানে বসিয়ে দেবো, তাহলে 5-এর প্লেস ভ্যালু হবে 5000। তারপরে আমরা সেগমেন্টে যাব ক্লাসিফিকেশন অফ নাম্বারস, নাম্বারের শ্রেণী বিভাগ। আমরা কমন যে সবচেয়ে কমন যে ক্লাসিফিকেশনটা পাওয়া যায় সেগুলো নিয়েই আলোচনা করব। এর মধ্যে প্রথমেই আসছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। গোনার জন্য বা গণনা করার জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। আবার বলি, গণনা করার জন্য বা গোনার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাদেরকে আমরা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস বলবো। 1 2 3 থেকে আরম্ভ করে ইনফিনিটি পর্যন্ত সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। পরে আছে হোল নাম্বারস। আমরা একটু আগে কি পড়লাম, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত যে কোনো সংখ্যাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা, যেগুলো গোনার কাজে ব্যবহৃত হয়। এই ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমি শূন্য অ্যাড করি, স্বাভাবিক সংখ্যা ছিল 1 2 3 থেকে স্টার্ট করে ইনফিনিটি পর্যন্ত, এর সঙ্গে যদি আমি শূন্য অ্যাড করে নিই তাহলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে তাদেরকে আমরা হোল নাম্বারস বা অখণ্ড সংখ্যা বলবো। তাহলে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারস কাদেরকে বলা হবে? স্বাভাবিক সংখ্যার সাথে যদি শূন্যটাকে অ্যাড করা হয় যে সংখ্যার সেটটা পাওয়া যাবে তাকে বলবো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। পরের পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। পূর্ণ সংখ্যা কি? একটু আগে আমরা দেখলাম অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার কোনগুলো? যে 0 1 2 3 স্টার্ট করে ইত্যাদি যে সংখ্যাগুলো ইনফিনিটি পর্যন্ত যাবে তাদেরকে আমরা বলবো অখণ্ড সংখ্যা। এবার এই অখণ্ড সংখ্যা যেগুলো আছে, অখণ্ড সংখ্যা কোনগুলো? 0 থেকে স্টার্ট করে 0 1 2 3 ইনফিনিটি পর্যন্ত। এর সঙ্গে যদি আমি -1 -2 -3 ইত্যাদি অ্যাড করি তাহলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে, কোন সংখ্যাগুলো পাওয়া যাবে? 0, আগে ছিল +1, এখন আমি বলছি -1টাও নিয়ে নাও, অর্থাৎ যে সংখ্যাগুলো নেবে তার প্লাস এবং মাইনাস, পজিটিভ এবং নেগেটিভ ভ্যালুগুলোকে নিয়ে নাও। নিলে যে সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে সেই সংখ্যাগুলোকে বলা হবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। বোঝা যাচ্ছে? এবারে দেখো এই সংখ্যাগুলোর মধ্যে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে 1 2 3 ইত্যাদি করে ইনফিনিটি পর্যন্ত চলছে, 1 2 3, এই যে সংখ্যাগুলো চলছে এগুলোকে বলা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। কেন? পজিটিভ ভ্যালু আছে।
আর -1, -2, -3 অর্থাৎ যেগুলো নেগেটিভ আছে সেগুলোকে বলা হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। 0 একটা নিউট্রাল নাম্বার। কেন? দেখো আমরা শূন্যকে বেস করেই কিন্তু সমস্ত কিছু করছি। 0 থেকে যারা বড় হবে তারা হবে ধনাত্মক সংখ্যা, আর 0 থেকে যারা কম হবে তারাই কিন্তু হবে ঋণাত্মক সংখ্যা। তাই 0কে যেহেতু বেস করে করা হচ্ছে তাই আমি 0কে বলবো নিউট্রাল নাম্বার। বিকল্প একটা লজিক কাজ করে যে 0 নিউট্রাল নাম্বার না, 0 হচ্ছে একটা ইভেন নাম্বার। কি বললাম? বিকল্প একটা লজিক কাজ করে যে 0কে নিউট্রাল নাম্বার না বললে 0কে ইভেন নাম্বারও বলা হবে। কেন? দেখো ইভেন নাম্বার কোনগুলোকে বলে? যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা হয় এবং ভাগ করলে ভাগশেষ 0 থাকে সেই সমস্ত সংখ্যাকে ইভেন নাম্বার বলা হয়। যেমন আমি বলতে পারি 4 একটা ইভেন নাম্বার, কেননা একে 2 দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যায় এবং ভাগশেষ থাকে 0। ভাগশেষ যেহেতু 0 থাকে তাই 4কে আমি বলবো ইভেন নাম্বার। 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 থাকতে হবে। এক্ষেত্রে আমি যদি 0কে 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকছে 0। যেহেতু ভাগশেষ 0 থাকছে তাই আমি বলবো 0 একটা ইভেন নাম্বার। পরের মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। এই রেশনাল আর ইরেশনাল নাম্বারটা একটু ভালো করে দেখো। অনেকের গন্ডগোল হয়, বুঝতেই পায় না যে রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বারটা কি জিনিস। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার কি হবে? দেখো বইতে যেরকম দেওয়া থাকে যে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা হয়। p/q মানে কি? p/q বলতে আমরা বলবো যে এটা একটা রেশিওতে প্রকাশ করা হচ্ছে। দুটো সংখ্যা আছে, তাদেরকে রেশিওতে প্রকাশ করা হচ্ছে, সেই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো। কন্ডিশন হচ্ছে p আর q পূর্ণ সংখ্যা হবে এবং কিউ অসমান 0 হবে, অর্থাৎ কিউ এর মান 0 হবে না। এই ফিগারের যে কোনো সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। আর একটু বোঝো, মনে করো একটা সংখ্যা আছে 7, গোটা সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। এটাকে আমি 7/1 রূপে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, তাই এটাকে অর্থাৎ 7কে আমরা মূলদ সংখ্যা বলবো। আমি 5/3কে মূলদ সংখ্যা বলবো। কেন? একটু দেখো, আমি যদি 5/3 মানে কি? মানে আমি 5কে 3 দিয়ে ভাগ করব। যদি ভাগ করি তাহলে কত আসে? 3 × 6 = 18। আবার দেখো 3 × 6 = 18। এইভাবে যদি আমি করে যাই 6 6 6 রিপিট হচ্ছে, অর্থাৎ এইটাকে আমি লিখতে পারি 1.6 বার। বার মানে আমি বলতে চাইছি মাথায় যদি আমি আবৃত দশমিক দিয়ে দিলাম মানে এই 6টাই রিপিট হয়ে যাবে। এই যেখানে এইভাবে আমি লিখবো, জিনিসটাকে রিপ্রেজেন্ট করব, অর্থাৎ এই জিনিসটাই বারবার রিপিট হচ্ছে, সেক্ষেত্রে সেই সংখ্যাগুলোকেও আমরা মূলদ সংখ্যা বলবো। আমি 0.26কে মূলদ সংখ্যা বলবো। কেন? এখানে 0.26 মানে আমি বলবো এই পর্যন্ত জিনিসটা শেষ হয়েছে, এরপরে আর কিছু নেই, তাই 0.26 একটা মূলদ সংখ্যা। আমি বলবো √16 একটা মূলদ সংখ্যা, তার কারণ রুটকে যদি আমি 16 রুট করি তাহলে একটা গোটা সংখ্যা পাওয়া যায় 4। আমি বলবো √81 মূলদ সংখ্যা, অর্থাৎ √81 যেহেতু পারফেক্ট একটা মান পাওয়া যাচ্ছে 9, তাই √81 মূলদ সংখ্যা। তাহলে দশমিকের ক্ষেত্রে এই যে যেমন 5/3 করলাম, দশমিকের ক্ষেত্রে যদি দেখো যে এরকম আবৃত দশমিক দেওয়া আছে তাহলে সেইগুলো কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়বে। বা যদি কোনো ভগ্নাংশ এইভাবে দেওয়া থাকে, আমি দেখব যে ভগ্নাংশটা ভাগ করার পর কোনো এক জায়গায় রিপিট হচ্ছে কিনা। যদি রিপিট হয় সংখ্যাটা তবেই আমি তাকে মূলদ সংখ্যার মধ্যে ফেলবো। এবার আসছি অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। একটু আগে আমি কি বললাম? যে সমস্ত সংখ্যাকে p/q ফরম্যাটে লেখা যাবে, যেখানে p আর q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q অসমান 0, তাকে মূলদ সংখ্যা বলা হবে। তাহলে অমূলদ সংখ্যা বলবো যে সমস্ত সংখ্যাকে p/q ফরম্যাটে লেখা যাবে না, তাদেরকে আমি বলবো অমূলদ সংখ্যা। যেমন মনে করো কিছুক্ষণ আগে বলেছিলাম √16 একটা মূলদ সংখ্যা। কেন? এই 16কে যদি আমি রুট করি একটা গোটা সংখ্যা বেরোচ্ছে 4, তাই এটা মূলদ।
কিন্তু আমি √2 কে মূলদ সংখ্যা বলতে পারবো না, তার কারণ √2 কে যখন আমি রুট তুলবো তখন একটা এইভাবে গোটা সংখ্যা আসবে না। এটার ক্ষেত্রে কি হয়, দশমিক যে আকারটা হয় √2 মান যদি নির্ণয় করি, যে দশমিক আকারের মানটা হয় সেটা অনাবৃত এবং অসীম আকারে হয়, তাই √2 কে আমরা মূলদ সংখ্যা না বলে অমূলদ সংখ্যা বলবো। তোমরা √3 কেও তাই বলতে পারো। আমি যদি কিউব রুট অফ 7 বলি, দেখো এইটার পুরো কিউব রুট হয় না, এগুলোও কিন্তু অমূলদ সংখ্যার মধ্যে পড়ছে। অমূলদ সংখ্যার মধ্যে তোমাদেরকে মনে রাখতে হবে পাই একটা অমূলদ সংখ্যা, অয়েলার্স কনস্ট্যান্ট বা ই যেটাকে আমরা নেপিয়ার্স কনস্ট্যান্টও বলে থাকি, সেটাও একটা অমূলদ সংখ্যা। বোঝা যাচ্ছে? তাহলে যে সমস্ত সংখ্যাগুলো নন রিপিটিং হবে, নন রিপিটিং মানে দেখো মনে করো আমি যদি বলি 0.23 এটার মাথায় বার দিয়ে দিই, তাহলে আমি বলবো 0.232323 এইভাবে চলবে, এটা কিন্তু মূলদ সংখ্যা হয়ে যাবে। কিন্তু কোনোভাবে আমি যদি এইভাবে লিখি 2 3 4 5 2 5 7 3, এইভাবে কোনো সংখ্যাই কিন্তু বারবার রিপিট হচ্ছে না। বারবার রিপিট মানে 23ই ডবল ডবল এলো, 23 23 এইভাবে, কেন বারটা এরকম দেয়া আছে। আমি যদি বলি 2 3 4 এর মাথায় বার আছে, তাহলে 2 3 4 আসার পর আবার 2 3 4 স্টার্ট হবে। যেহেতু এক্ষেত্রে কোনো সংখ্যাই বারবার রিপিট হচ্ছে না, কোনো একটা সংখ্যা 3 এখানে এসছে এখানেও এসছে, কিন্তু আমি বলছি 3 যদি আসা শুরু হয় পরপর 3 আসবে, বা 573 যদি আসে পরপর 573 আসবে, সেক্ষেত্রে আমরা মূলদ বলবো। এক্ষেত্রে যেহেতু দশমিকের পর কোনো সংখ্যাই বারবার রিপিট হচ্ছে না, কনস্ট্যান্ট রিপিট বলতে 1.6666 এইভাবে 6টা রিপিট হয়ে যাচ্ছে, এইভাবে যদি না হয় তাহলে আমি এই সংখ্যাটাকে অমূলদ সংখ্যা বলে থাকবো। তাহলে অমূলদ সংখ্যার ক্ষেত্রে যে সমস্ত রুট করা যাবে না, এক্স্যাক্টলি ভ্যালু পাওয়া যাবে না, সেগুলোকে আমরা বলবো। এবং যেগুলো রিপিট হবে না, যে সমস্ত দশমিকের পর সংখ্যাগুলো রিপিট হবে না, পাই এবং অয়েলার্স কনস্ট্যান্ট, এইগুলোকে কিন্তু আমরা সবসময় অমূলদ সংখ্যা বলে থাকবো। এখানে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখো, পরীক্ষার সময় খুব আসে প্রশ্নটা, যে 22-এর 7 এবং পাই এদের মধ্যে কোনটা রেশনাল নাম্বার আর কোনটা ইরেশনাল নাম্বার বলতে হবে। বোঝা যাচ্ছে? ভালো প্রশ্ন, যে 22-এর 7 এবং পাই এর মধ্যে কোনটা রেশনাল নাম্বার আর কোনটা ইরেশনাল নাম্বার। আমি একটু আগে বলেছি যে যদি কোনো ভগ্নাংশ থাকে তাকে আমরা দশমিকে কনভার্ট করব, করার পরে দেখি যদি কোনো জিনিস রিপিট হচ্ছে তাহলে বলবো মূলদ সংখ্যা, যদি রিপিট না হয় তাহলে বলবো অমূলদ সংখ্যা। তোমরা বলবে পাই এর মান তো 22-এর 7, একদম না, পাই এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু সেটা হচ্ছে 22-এর 7। পাই এর মান 22-এর 7 ধরে আমরা অঙ্ক করি ঠিকই, কিন্তু পাই এর মান 22-এর 7 না, পাই এর অ্যাপ্রক্সিমেট মান হচ্ছে 22-এর 7। যদি 22-এর 7কে ক্যালকুলেটরে যদি 22-কে 7 দিয়ে ভাগ করো, তাহলে দেখা যাবে এইটা আসছে 3.142857 দেখো এখানে কি দেখলে, এই 142857টা এখানেও রিপিট হচ্ছে, তাহলে আমি এর মাথায় বার দিতে পারি, অর্থাৎ এই জিনিসটাই বারবার রিপিট হচ্ছে। যেহেতু রিপিট হচ্ছে এবং আমি বার দিতে পারছি, রিপ্রেজেন্ট করতে পারছি, তাই 22-এর 7 একটা মূলদ সংখ্যা। যেখানে বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে সেটাই কিন্তু মূলদ সংখ্যা হবে। কিন্তু যদি পাই এর ক্ষেত্রে আমি এখানে লিখছি, পাই এর মান যদি আমরা দেখি, পাই এর মান হচ্ছে 3.141592653897932328। এতটা কেন লিখলাম? লিখে দেখাতে চাইছি যে কোনো জায়গায় কোনো সংখ্যা বারবার রিপিট হচ্ছে না। এখানে 8 আছে, 8 আবার এখানে এসছে কোনো, কিন্তু এইভাবে যে পুরো একটা স্লট 142857 পুরো রিপিট হচ্ছে এরকম কিন্তু কোথাও নেই। তাই পাই কিন্তু ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা হবে। বোঝা যাচ্ছে? এখানে অনেকের কনফিউশন থেকে যে পাই এর মানই তো 22-এর 7, তাহলে পাই যা হবে 22-এর 7ও তাই হবে, হবে না। তার কারণ পাই এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 22-এর 7, এক্স্যাক্ট ভ্যালু না। 22-এর 7 মূলদ হবে, তার কারণ এখানে রিপিট হচ্ছে। পাই অমূলদ হবে, তার কারণ কোনো ডিজিটই রিপিট হচ্ছে না, কোনো ডিজিট বলবো না, কোনো জায়গায় কোনো সংখ্যা বারবার রিপিট হচ্ছে না। 6 নম্বরে আছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস। আমি কিছুক্ষণ আগে কি দেখলাম, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা।
মূলদ সংখ্যার যে উদাহরণগুলো দিয়েছি এবং অমূলদ সংখ্যার যে উদাহরণগুলো দিয়েছি, মূলদ আর অমূলদ মিলিয়ে যে সেটটা পাওয়া যাবে সমস্ত সংখ্যাকেই বলা হবে বাস্তব সংখ্যা। বোঝা যাচ্ছে? মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা যা যা জানো, ওই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সবগুলোকেই বলা হবে বাস্তব সংখ্যা। যেমন আমি পাইকে বলবো বাস্তব সংখ্যা, আমি বলবো 23 বাস্তব সংখ্যা, আমি 3.76 এটাকে বাস্তব সংখ্যা বলবো, আমি √7 এটাকেও বাস্তব সংখ্যা বলবো। এর মধ্যে দেখো √7 অমূলদ, 3.76 মূলদ, 23 মূলদ, পাই কিন্তু অমূলদ। এই যে সব সংখ্যাগুলো আছে তাকে আমরা রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যা বলবো। কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, কাল্পনিক মানে বুঝতে পারছো যে যে সংখ্যাগুলো এক্সিস্ট করে না, শুধুমাত্র কল্পনাতেই থাকে, সেগুলো কাল্পনিক সংখ্যা। সাধারণত আমাদের সিলেবাসে কাল্পনিক সংখ্যার কোনো গুরুত্ব নেই, তবু একটু মনে রাখবে যে কাল্পনিক সংখ্যাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ছোট হাতের আই, এটাকে বলা হয় আয়োটা, IOTA। বাংলায় যদি উচ্চারণ করো সেটা হবে আয়োটা। বোঝা যাচ্ছে? আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আই স্কোয়ার এর মান হচ্ছে -1, অথবা শুধু আই, এটার মান হবে √−1। পরে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস। দেখো যে সমস্ত স্বাভাবিক সংখ্যার শুধুমাত্র দুটো ভিন্ন উৎপাদক থাকে, দুটো ফ্যাক্টরস থাকবে বা উৎপাদক থাকবে যারা কিন্তু ভিন্ন হবে, তাদেরকে আমরা প্রাইম নাম্বারস বলবো। বা বলতে পারো এইভাবে যে যে সংখ্যার শুধুমাত্র এক ও সেই সংখ্যা, এই দুটো উৎপাদক থাকবে, সেই সংখ্যাগুলোকে আমরা প্রাইম নাম্বারস বলবো। যেমন 7, 7কে আমরা শুধুমাত্র 7 আর 1 দিয়ে লিখতে পারবো। দেখো এই সংখ্যাটা আছে এবং আর একটা হবে 1, এই যে দুটো উৎপাদক পাওয়া গেছে, আর কোনো উৎপাদক পাওয়া যাচ্ছে না, তাই 7 একটা কিন্তু মৌলিক সংখ্যা। 2, 3, 5, 11 ইত্যাদি সবই মৌলিক সংখ্যা। কেন? এই সংখ্যাগুলোকে যদি ডিভাইড করি তাহলে সেই সংখ্যাটা এবং আর একটা উৎপাদক 1 পাওয়া যায়। এক্ষেত্রে তোমাদের পরীক্ষার পারপাসে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্ষুদ্রতম প্রাইম নাম্বার, স্মলেস্ট প্রাইম নাম্বার পরীক্ষায় আসে। স্মলেস্ট প্রাইম নাম্বার হচ্ছে 2। আবার এটাও মনে রাখবে যে অনলি ইভেন প্রাইম নাম্বার, একমাত্র জোড় প্রাইম সংখ্যা সেটা হচ্ছে 2। কি বললাম? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সেটা 2, একমাত্র জোড় সংখ্যা, একমাত্র জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা যেটা প্রাইম বা মৌলিক সেটাও হচ্ছে 2। আরো কটা জিনিস এখান থেকে মনে রাখো, 1 থেকে 50-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা আছে 15টা। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা 15টা। 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা আছে 25টা। বোঝা যাচ্ছে? এগুলো একটু মনে রেখো। এবার প্রাইম নাম্বারের ক্ষেত্রে 3টে পার্ট আমরা মনে রাখবো, রিলেটিভলি প্রাইম নাম্বার, কো প্রাইম এবং টুইন প্রাইম। রিলেটিভলি প্রাইম নাম্বার কাকে বলবো? দুটো সংখ্যা যাদের গসাগু 1, তারা রিলেটিভলি প্রাইম নাম্বারস। আবার বলছি, দুটো সংখ্যা, একটা সেটের মধ্যে দুটো সংখ্যা থাকবে, এই দুটো সংখ্যা যাদের গসাগু 1 হবে তাদেরকে আমরা রিলেটিভলি প্রাইম বলবো। যেমন 1, 3 এদের গসাগু 1, তাই এরা রিলেটিভলি প্রাইম। 9, 25 এদের গসাগু 1, তাই এদেরকে আমরা রিলেটিভলি প্রাইম নাম্বার বলবো। কো প্রাইম এর বাংলাটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। দুটো পরস্পর মৌলিক সংখ্যাকে আমরা কো প্রাইম বলবো। আবার বলছি, দুটো পরস্পর মৌলিক সংখ্যাকে আমরা কো প্রাইম বলবো। একটু ওয়েট করো, মনে কিছু প্রশ্ন আসছে, আমি ক্লিয়ার করছি। কি বললাম? যে কো প্রাইম বলতে বুঝবো যে একটা সেটের মধ্যে দুটো সংখ্যা থাকবে, যে দুটো সংখ্যাই মৌলিক হবে। যেমন মনে করো 3 আর 5 দুটো সংখ্যাই মৌলিক, 5 আর 7 দুটো সংখ্যাই মৌলিক, তাই এরা কিন্তু কো প্রাইম হবে। এখানে প্রশ্ন আসবে যে তোমরা জানো কো প্রাইম বলতে দুটো সংখ্যার গসাগু 1 হয়, যেটা আমি এখানে বলেছি রিলেটিভলি প্রাইমের ক্ষেত্রে। দেখো কো প্রাইম 3, 5, 5, 7 দুটো মৌলিক সংখ্যা, এদের গসাগু কিন্তু সবসময় একই হয়, গসাগু সর্বদা একই হয়। বোঝা যাচ্ছে? তাহলে আমরা যেটা বলি কো প্রাইম মানে হচ্ছে যে দুটো সংখ্যা যাদের গসাগু 1 তারা কো প্রাইম,
বলতে পারি, কিন্তু সেটা অরিজিনালি রিলেটিভলি প্রাইম নাম্বারস। কো প্রাইম মানে হবে পরস্পর মৌলিক দুটো সংখ্যা হবে যাদের গসাগু কিন্তু এক। আবার যারা পরস্পর মৌলিক সংখ্যা তারা কো প্রাইম হবে। এদের যেহেতু দুটো সংখ্যাই মৌলিক সংখ্যা তাই এদের গসাগু সবসময় এক হবে। তা আমি এক্ষেত্রে বলতে পারি যে কো প্রাইম সংখ্যার গসাগু এক হচ্ছে, তাই প্রতিটা কো প্রাইম নাম্বার কিন্তু রিলেটিভলি প্রাইম। কি বললাম? প্রতিটা কো প্রাইম নাম্বার রিলেটিভলি প্রাইম। তাহলে আমরা যখন অঙ্ক করি যে দুটো সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা কিনা দেখি যে গসাগু এক, সেটাকে ভুল করি? একদম না। তার কারণ আমি এখানে বলেছি যে প্রতিটা কো প্রাইম নাম্বার তারা কিন্তু রিলেটিভলি প্রাইম নাম্বারস হবে। টুইন প্রাইম নাম্বারস বলতে কি বুঝবো? টুইন প্রাইম নাম্বারস মানে এমন দুটো প্রাইম নাম্বার যাদের অন্তর বা ডিফারেন্স 2 হবে। ডিফারেন্স 2 হবে সেই দুটো সংখ্যাকে পরস্পর টুইন প্রাইম বলবো। যেমন 3 আর 5, এই দুটো মৌলিক সংখ্যার মধ্যে ডিফারেন্স দেখো 2, তাই 3, 5 কে আমরা বলবো টুইন প্রাইম নাম্বারস। 5, 7 এটাও তাই, ডিফারেন্স 2 আছে। 11, 13 এই মৌলিক সংখ্যা দুটো ডিফারেন্স যেহেতু 2, এদেরকে আমরা টুইন প্রাইম নাম্বার বলবো। রিলেটিভলি প্রাইম নাম্বারসের একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। x এবং y টু রিলেটিভলি প্রাইম নাম্বারস, যেখানে x প্লাস y এর মান 10 এবং y গ্রেটার দ্যান x। ফাইন্ড দ্য নাম্বার অফ সাচ পেয়ার্স। ওরকম কতগুলো জোড় পাওয়া যায় তোমাদেরকে বলতে হবে। দেখো x প্লাস y এর মান 10 দেওয়া আছে এবং y এর মান x এর তুলনায় বেশি। আমি যদি 10 কে 2 দিয়ে ভাগ করি তাহলে দেখছি 5, অর্থাৎ 5, 5 দুজনকে আমি ইকুয়াল করতে পারবো না, 5, 5 করতে পারবো না। তার কারণ y এর মান x এর তুলনায় বড়। আমি বলতে পারি y 9 হলে x 1, কেন 9 আর 1 10 হবে। y 1 হলে x 2, 8 আর 2 10 হবে। y 7 হলে এটা 3 হবে। এটা 6 হলে এটা 4 হবে। আমি আর 5, 5 লিখবো না, কারণ 5, 5 ইকুয়াল হয়ে যাবে। এখানে বলা হয়েছে y গ্রেটার দ্যান x। এই যে সংখ্যা জোড়গুলো আমরা পেলাম, এই সংখ্যা জোড়ের মধ্যে আমাদেরকে কন্ডিশন দিয়েছে যে x আর y দুটো রিলেটিভলি প্রাইম নাম্বার। রিলেটিভলি প্রাইম নাম্বার মানে কি? যে দুটো সংখ্যার সেট পাওয়া যাবে তাদের গসাগু এক হতে হবে। আমি দেখছি 1 আর 9 এর গসাগু 1 হয়, তাই এরা রিলেটিভলি প্রাইম নাম্বার। তাহলে এখান থেকে আমি একটা সেট পাচ্ছি, পেয়ার পাচ্ছি। 2 আর 8 এর গসাগু 2, যেহেতু গসাগু 2 কো প্রাইম বা রিলেটিভলি প্রাইম নাম্বারস না। কেন? রিলেটিভলি প্রাইম হতে গেলে গসাগু 1 হতে হবে, তাই এই সেটটাকে আমরা নেব না। 3 আর 7 এরা দুজনেই মৌলিক সংখ্যা, তাই এদের গসাগু সবসময় একই হবে। যেহেতু এদের গসাগু 1, তাই এরা রিলেটিভলি প্রাইম নাম্বার, তাই আমি এটাকে নেব। 4 আর 6 এর গসাগু 2, যেহেতু গসাগু 2 তারা এরা রিলেটিভলি প্রাইম না। তার কারণ রিলেটিভলি প্রাইম হতে গেলে গসাগু 1 হতে হবে। তাহলে আমি গসাগু 1 এখানে পেলাম, এখানে পেলাম, অর্থাৎ দুটো সেট পেলাম। তাহলে বলবো এরকম সেটের সংখ্যা হচ্ছে দুটো। পরের আছে যৌগিক সংখ্যা, 9 নম্বর। যৌগিক সংখ্যা, এখানে কম্পোজিট নাম্বার হবে। কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা কাকে বলবো? যে সমস্ত স্বাভাবিক সংখ্যার অন্ততপক্ষে 3টে উৎপাদক থাকে, মানে মোর দেন টু ফ্যাক্টরস, বা বলবো মিনিমাম 3টে যদি ফ্যাক্টরস থাকে তাহলে তারা হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন 4, আমি দেখবো 4কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তোমরা বলবে 1, 2 আর 4 দিয়ে ভাগ করা যায়। দেখো এখানে যে আমরা 3টে ফ্যাক্টর পেলাম, অর্থাৎ 2 এর বেশি বা মিনিমাম 3টে যে সমস্ত সংখ্যার ফ্যাক্টর আছে সেই সংখ্যাগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলবো। তাহলে 4 একটা যৌগিক সংখ্যা, বোঝা যাচ্ছে? এরকম ভাবে 6, 8 ইত্যাদি সবই যৌগিক সংখ্যা। এবার দেখো, আমি কিছুক্ষণ আগে পড়লাম মৌলিক সংখ্যা, এখন পড়ছি যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। এখানে একটা ভালো প্রশ্ন আসে যে 1 কি জাতীয় সংখ্যা? 1 কি জাতীয় সংখ্যা? 1কে যদি আমি বিশ্লেষণ করি, 1-এর একটাই ফ্যাক্টর পাওয়া যায় 1। আমরা বলেছিলাম মৌলিক সংখ্যা তাদেরই কি বলা হবে যে ক্ষেত্রে দুটো ফ্যাক্টর পেতে হবে, দুটো ফ্যাক্টর।
একের ক্ষেত্রে দেখছি একটাই ফ্যাক্টর আছে, তাই এটা মৌলিক নয় বা প্রাইম নাম্বারস নয়। বোঝা গেছে? আবার এককে ভেঙে আমি দুইয়ের বেশি কোনো ফ্যাক্টর অর্থাৎ মিনিমাম তিনটে ফ্যাক্টর পাবো না, কেন একের একটাই ফ্যাক্টর, তাই এটা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যাও নয়। বোঝা গেছে? মৌলিক না, মৌলিক হতে গেলে দুটো ফ্যাক্টর হতে হবে এবং দুটো আলাদা আলাদা ফ্যাক্টর হবে, যেহেতু একটাই ফ্যাক্টর পাওয়া যাচ্ছে তাই মৌলিকের কন্ডিশন স্যাটিসফাই করছে না। আবার কম্পোজিট নাম্বারের ক্ষেত্রে জানি মিনিমাম তিনটে ফ্যাক্টর হতে হবে, একের ক্ষেত্রে যেহেতু একটাই ফ্যাক্টর হচ্ছে তাই এটা যৌগিক সংখ্যা না। তাহলে প্রশ্নে যে উত্তরটা দেয়া থাকবে সেখানে লেখা থাকবে এক মৌলিকও নয়, যৌগিকও নয়। পরের পারফেক্ট নাম্বার। যদি কোনো সংখ্যার সমস্ত ফ্যাক্টর, এখানে আমি লিখছি একটু, যদি কোনো সংখ্যার সমস্ত ফ্যাক্টর যখন হবে তখন কিন্তু মূল সংখ্যা বাদে, এটা মনে রাখতে হবে, মূল সংখ্যা বাদে বাকি যে ফ্যাক্টরগুলো থাকবে তাদের যোগফলের মান মূল সংখ্যার সমান হলে তাকে আমরা পারফেক্ট সংখ্যা বলবো, পারফেক্ট নাম্বার বলবো। কিরকম? মনে করো আমি বললাম 6, 6-এর ফ্যাক্টর কি? 6-এর ফ্যাক্টর মানে 6কে কি দিয়ে ভাগ করা যায়? তোমরা বলবে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়। কোনো ক্ষেত্রে আমাকে পারফেক্ট নাম্বার যদি বার করতে বলে আমরা সেই সংখ্যাটা প্রথমে ফ্যাক্টর বার করব। ফ্যাক্টর বার করার পর এখানে বলেছি যে সমস্ত ফ্যাক্টর মূল সংখ্যা বাদে, এই ফ্যাক্টরগুলোর মধ্যে আমি যেহেতু 6কে ভাঙছি, এখানে 6কে 6 দিয়ে ভাগ করা যায়, তাই এই মূল সংখ্যাটাকে তোমরা বাদ দিয়ে দেবে। বাদ দেওয়ার পর যে সমস্ত ফ্যাক্টরগুলো থাকলো, কি কি থাকলো, 1 2 3, এদেরকে যোগ করবে। যোগ করার পর এই যোগফল যদি মূল সংখ্যার সঙ্গে সমান হয়ে যায় তাহলে এই সংখ্যাটাকে আমি পারফেক্ট নাম্বার বলবো। যেমন মনে করো আমি যদি বলি 9 কি পারফেক্ট নাম্বার, তোমরা কি করবে, 9-এর ফ্যাক্টরগুলো বার করবে, অর্থাৎ 9কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আমরা জানি 9কে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়। এই যে সংখ্যাটা আসছে 9কে 9 দিয়ে ভাগ করা যায়, এটাকে বাদ দিয়ে দেয়। বাদ দেওয়ার পর বাকি যে দুটো সংখ্যা থাকলো তাদেরকে যোগ করবে। এই যোগফলটা যদি মূল সংখ্যার সঙ্গে সমান হয় তবে এটা পারফেক্ট সংখ্যা। কিন্তু আমি দেখছি এখানে 3 এর একে 4 হচ্ছে, যা 9-এর সঙ্গে সমান না, তাই 9 একটা পারফেক্ট নাম্বার নয়। যেমন 28, 28 কি পারফেক্ট সংখ্যা তোমাদেরকে বলতে হবে। 28 আমি দেখব কোন কোন সংখ্যা দিয়ে 28কে ভাগ করা যায় বা 28-এর ফ্যাক্টর কি। তোমরা বলবে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে, 4 দিয়ে, 7 দিয়ে, 14 দিয়ে এবং 28 দিয়ে ভাগ করা যায়। যেহেতু মূল সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা ম্যাচ করছে, অর্থাৎ মূল সংখ্যা বাদে এটাকে প্রথমে বাদ দিয়ে দেব, দিয়ে বাকি যে সংখ্যাগুলো থাকছে সেগুলোকে যোগ করব, অর্থাৎ 1 + 2 + 4 + 7 + 14 এদেরকে যোগ করো। যোগ করে দেখো কত হচ্ছে, 14 × 7 = 21, 4 × 25, 2 × 27 = 28। এই যোগফলটা মূল সংখ্যার সঙ্গে মিলছে, তাই 28 কিন্তু পারফেক্ট নাম্বার হবে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।